আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে কোন বই তোমরা বাংলা প্রথম পত্রের জন্য পড়বে। বই দুটি হলো সাহিত্য পাঠ ও সহপাঠ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত যে বই সাহিত্য পাঠ এবং সহপাঠ, এগুলো তোমরা এই দুটি বই সংগ্রহ করে নেবে। আমি এখন অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেই বিষয়ে একটু ধারণা দিব। গদ্য অংশে রয়েছে 6টি গদ্য, কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি 6টি। কোন 6টি গদ্য? বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, অপরিচিতা, বিলাসী, গৃহ, আহ্বান, আমার পথ। আর কবিতা অংশে রয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, সুচেতনা এবং তাহারই পরে মনে। আর সহপাঠ অংশে রয়েছে নাটক সিরাজউদ্দৌলা প্রথম ও দ্বিতীয় অঙ্ক, উপন্যাস লাল সালু প্রথম থেকে অর্ধেক পর্যন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই বিষয়গুলোর উপরে প্রস্তুতি গ্রহণ করবে। আমরা গত লেকচারে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন এই প্রবন্ধের কিছু অংশ পড়েছি। আজকে আমরা পরের অংশটুকু পড়ব। আচ্ছা, প্রথমেই বলা হয়েছে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। লেখক 8 নম্বর পয়েন্টে বলে দিয়েছেন যে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। তাহলে অলঙ্কার কি জিনিস? অলঙ্কার হচ্ছে, নারীরাও অলঙ্কার পরে তাদের শোভাবর্ধনের জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। সাহিত্য ক্ষেত্রেও কিন্তু অলঙ্কার প্রয়োগ করা হয়। সাহিত্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যা কিছু প্রয়োগ করা হয়, যা কিছু ব্যবহার করা হয়, সেটি হলো অলঙ্কার। তাহলে অলঙ্কার শব্দটির অর্থ হলো ভূষণ, প্রসাধন বা শোভা। ভাষার মাধুর্য ও উৎকর্ষ বৃদ্ধি করে এমন গুণই হচ্ছে অলঙ্কার। অলঙ্কার মূলত দুই প্রকার, একটা হলো শব্দ অলঙ্কার আর একটা হলো অর্থালঙ্কার। তো অলঙ্কার কোনগুলো? যেমন উপমা, উৎপ্রেক্ষা, রূপক, যমক, শ্লেষ, চিত্রকল্প, এগুলোই হচ্ছে অলঙ্কার। তো আমরা দুটো উদাহরণ লক্ষ্য করি, যেমন চুলতার, কবেকার, অন্ধকার, বিদিশার, নিশা, এটি অনুপ্রাসের উদাহরণ এবং আমাদের মধ্যে কিন্তু এক ধরনের শ্রুতিমধুরতা তৈরি করছে। এটাই হচ্ছে অলঙ্কার। তাহলে চুলতার, কবেকার, র বারবার আসছে, অন্ধকার, আবার র, বিদিশার, র, নিশা। তাহলে এটি অনুপ্রাসের উদাহরণ এবং এটি এক ধরনের অলঙ্কার। এরপরে আসা যাক কাকের চোখের মতো কালো চুল। চুলগুলো কিসের মতো? কাকের চোখের মতো। তাহলে এই যে তুলনা করা হলো, এটি উপমা এবং এটিও এক ধরনের অলঙ্কার। আবার সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে। তাহলে সন্ধ্যাটা কীরকম? দিন শেষ এবং শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামছে। এই যে একটা মনের মধ্যে একটা ছবির মতো চিত্র ফুটে উঠছে, এটি চিত্রকল্প এবং এটিও এক ধরনের অলঙ্কার। তাহলে লেখক বলছেন যে অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য কোনো ধরনের জোর করে চেষ্টা করা যাবে না, এগুলো আপনা থেকেই আপনি আসবে। স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছবে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় অলঙ্কার বা ব্যঙ্গ করা এটি দরকার সাহিত্য ক্ষেত্রে। তবে লেখকের ভাণ্ডারে যদি লেখকের ব্যাপক পড়াশোনা থাকে, জ্ঞান থাকে, তাহলে কিন্তু এগুলো অর্থাৎ রসিকতা বা অলঙ্কার আপনি আসবে। ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। এখন যদি লেখকের মধ্যে না থাকে এগুলো, অর্থাৎ অলঙ্কার প্রয়োগ বা রসিকতা করার মতো জ্ঞান, তাহলে কিন্তু মাথা কুটে শেষ করে দিলেও কিন্তু এই অলঙ্কার আসবে না, বা এই রসিকতা যেখানে করতে হবে এই ব্যাপারগুলো আসবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলঙ্কার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য আর কিছুই নাই। অসময়ে যে জায়গায় অলঙ্কার প্রয়োগ করা দরকার ঠিক সেই জায়গায় করা হলো না বা রসিকতা করা হলো না। আবার সেই অলঙ্কার প্রয়োগ বা রসিকতা করার মতো জ্ঞান নিজের মধ্যে নাই, তারপরও জোর করে চেষ্টা করা হচ্ছে, বা জোর করে অলঙ্কার বা রসিকতা করার চেষ্টা করা হচ্ছে। এটি হলে কিন্তু সেটা খুবই কদর্য, খারাপ, কুৎসিত, ভালো দেখাবে না আর কি। আচ্ছা, এরপরে আমরা দেখি 9 নম্বর পয়েন্টে, যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে, এটি প্রাচীন বিধি। হ্যাঁ, তাহলে
যেখানে অলংকার বা ব্যঙ্গ খুব সুন্দর বলে মনে হবে, উত্তম বলে মনে হবে, সেই স্থানটি কেটে দিয়ে সেটা বারবার আবার সংশোধন করতে হবে, আবার লিখতে হবে। এটি প্রাচীন বিধি, প্রাচীনকালে কবি সাহিত্যিকরা এটা করতেন বা প্রাচীনকালের এটি নিয়ম। আমি সে কথা বলি না। লেখক বলছেন যে ওই যেখানে সৌন্দর্য ভালো বলে মনে হবে, যেখানে খুব সুন্দর অলংকার বা ব্যঙ্গ হবে, সেটা কেটে দিতে লেখক বলছেন না। কিন্তু আমার পরামর্শ এই যে সেই স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ পড়িয়া শোনাইবে। লেখক পরামর্শ দিচ্ছেন যে যেখানে অলংকার বা ব্যঙ্গ খুব সুন্দর বলে মনে হবে সেটা বন্ধুবর্গকে সেটা শোনাতে হবে। আচ্ছা, কেন শোনাতে হবে? যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে বন্ধুরা সেটা ধরে দিবে। যদি ভালো না হয়ে থাকে তবে 2-4 বার পড়লে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না। হ্যাঁ, এখন যদি ভালো না হয় ব্যঙ্গ বা অলংকার বা লেখাটা, তাহলে কিন্তু আর সেটা নিজের কাছে ভালো লাগবে না। বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে। আর যখন সেটা নিজের কাছেও ভালো লাগবে না, তখন বন্ধুদের কাছে পড়ার প্রশ্নই আসে না, কারণ বন্ধুদের সামনে পড়তে তখন লজ্জা লাগবে, তখন উহা কাটিয়া দিবে। এখন এইরকম যদি হয় যে নিজের কাছে আর ভালো লাগছে না, বন্ধুদেরকে শোনানোর মতো উপযোগী নয়, তখন সেটা কেটে দিতে হবে, আবার চেষ্টা করতে হবে নতুন করে লেখার। সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যে আমরা যা কিছুই সাহিত্যে যে অলংকারই প্রয়োগ করি না কেন, যদি আমি পাঠককে বোঝাতে না পারি, অর্থাৎ যিনি লিখছেন লেখক যদি পাঠককে বোঝাতে না পারে, তাহলে কিন্তু সেই লেখাটা সার্থক হবে না। পাঠকের বোঝাটাই হচ্ছে প্রধান। তাহলে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হলো সরলতা। সহজ সরলভাবে লেখাটাকে ফুটিয়ে তুলতে হবে যেন পাঠক বুঝতে পারে। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন, তিনি শ্রেষ্ঠ লেখক। হ্যাঁ, সহজ সরলভাবে যদি কোনো লেখক পাঠককে বোঝাতে পারেন, তাহলেই কিন্তু তিনি শ্রেষ্ঠ লেখক। তার লেখা পাঠক বারবার পড়বে, তার প্রতি একটা আগ্রহ থাকবে, তার লেখার প্রতি। কেন থাকবে? কারণ সেই লেখা পড়ে পাঠক সহজে বুঝতে পারেন। কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। হ্যাঁ, লেখক লেখেন কেন? এটা সম্পূর্ণ অর্থেই কিন্তু পাঠকের জন্য, পাঠক যেন তার লেখা পড়ে কিছু বোঝে, কিছু শেখে, কিছু জ্ঞান লাভ করে। এটাই কিন্তু উদ্দেশ্য একজন লেখকের। যদি সেই উদ্দেশ্য ব্যাহত হয়, অর্থাৎ পাঠক বুঝতে না পারেন, তাহলে সেই লেখা লিখে কোনো লাভ হবে না। তাহলে আর যদি সহজ সরলভাবে পাঠককে বোঝানো যায়, যে লেখক বোঝাতে পারেন, তিনি শ্রেষ্ঠ লেখক। এবং এই জন্যই বলা হচ্ছে যে সহজ সরলতা এগুলো কিন্তু আসলে সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত অলংকার আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা। এরপরে লেখক বলেছেন কাহারও অনুকরণ করিও না। অনুকরণ মানে আমরা জানি যে কাউকে অনুসরণ বা অনুকরণ করা বা নকল করা, এটা আসলে করতে লেখক নিষেধ করেছেন। কারণটা কি? কারণ হচ্ছে অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, গুণগুলি হয় না। অনুকরণ যখন করা হয়, নকল যখন করা হয়, তখন কিন্তু দোষগুলোই অনুসরণ করা হয়, গুণগুলো আসলে অনুসৃত হয় না। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাংলা লেখক এরূপ লিখিয়াছেন, আমিও এরূপ লিখিব। তাহলে ইংরেজি সাহিত্যে কোনো লেখক অনেক ভালো লিখেন, তার মতো করে আমি লিখব। কোনো লেখক লিখতে চাচ্ছেন, এটা করা যাবে না। সংস্কৃতে কোনো সাহিত্যিক ভালো লেখেন, বা বাংলায়ও হতে পারে, বাংলায় অনেক ভালো ভালো সাহিত্যিক রয়েছেন, তাদের মতো করে লিখব, এটা করা যাবে না। এটি আসলে করতে লেখক নিষেধ করেছেন। কথা কদাপি মনে স্থান দিও না। মানে কাউকে অনুসরণ করে লেখা, এই ধরনের কথা লেখা তো দূরের কথা, মনে স্থানও দেওয়া যাবে না। অর্থাৎ ব্যাপক পড়াশোনার মধ্য দিয়ে একটা নিজস্ব সাহিত্য ভুবন, সাহিত্য ভাষা তৈরি করতে হবে, সহজ সরলভাবে যেন পাঠককে বোঝানো যায়, যা পড়ে পাঠক আসলে আনন্দ পাবে, পাঠকের উপকার হবে, সেই ধরনের লেখা কিন্তু লিখতে বঙ্কিমচন্দ্র বারবার এই প্রবন্ধে অনুরোধ করেছেন, নিবেদন করেছেন। তো যারা নতুন লেখক তোমরা হতে চাও, তোমরাও এই গুণগুলো অনুসরণ করবে। অর্থাৎ সহজ সরলভাবে কীভাবে সাহিত্যে সৌন্দর্য সৃষ্টি করার মধ্য দিয়ে পাঠককে সেটাকে বোঝানো যায়, সে ধরনের চেষ্টা থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা এই প্রবন্ধের বাকি অংশটুকু পড়ব, এবং সেই সঙ্গে এই প্রবন্ধ থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে পরীক্ষায়, বা কী ধরনের প্রশ্ন আসে সাধারণত, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা
পরবর্তী লেকচারে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।